স্বাগত জানাই তোমাদের দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো চার্টার অ্যাক্ট বা সনদ আইন। আজকের ক্লাসে আমরা চার্টার আইনের উদ্দেশ্য, গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে শ্রীরামপুর মিশনারি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে সনদ আইন 1813। এই 1813 সনদ আইনটা নিয়ে আলোচনা করব, তার উদ্দেশ্য, গুরুত্ব, তাৎপর্য কী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। সনদ আইন বা চার্টার অ্যাক্ট। এই যে সনদ বা চার্টার কি সেটা প্রথমে একটু জেনে নেই। চার্টার অ্যাক্ট মানে হলো অথরাইজেশন লেটার, মানে অনুমানপত্র। এই চার্টারটা কি জিনিস? চার্টারটা হলো ব্রিটিশ অন্তর্ভুক্ত কোনো কোম্পানি যদি ব্রিটেনের বাইরে ব্যবসা করতে চায় তখন তাকে ব্রিটেনের রানীর কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়। একে বলা হয় চার্টার। তাহলে চার্টারটা কি? কোনো ব্রিটেনের অন্তর্ভুক্ত কোনো কোম্পানি যদি ব্রিটেনের বাইরে কোনো ব্যবসা করতে চায় তখন তাকে সেই ব্রিটেনের রানীর কাছ থেকে অনুমতিপত্র নেয়। এটাকে বলা হয় চার্টার। আর চার্টার একটা কি? ব্রিটিশ পার্লামেন্টের নিয়মনীতি মেনে এই কোম্পানি অনুমতিপত্র নিতে হয়, তাকেই বলা হয় চার্টার অ্যাক্ট। এই যে ব্রিটেনের পার্লামেন্টের নিয়মনীতিগুলো মেনে যখন কোনো কোম্পানিকে, ব্রিটেনের অন্তর্ভুক্ত কোনো কোম্পানিকে ব্যবসা করার জন্য অনুমতি দেয় তাকেই বলা হয় চার্টার অ্যাক্ট। তাহলে আশা করি বোঝা গেল চার্টার অ্যাক্টটা কী জিনিস। এই সময় ব্রিটেনের অন্তর্ভুক্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য এই ব্রিটেন পার্লামেন্টের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তারা ব্যবসা করতে ভারতে এসেছিল। এটাকেই বলা হয় চার্টার অ্যাক্ট। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায়। এই যে ভারতের ব্যবসা বাণিজ্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতে ব্যবসা বাণিজ্য করেছিল কত সালে? 1600 সালে তারা প্রথম ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে। 1793 সালে চার্টার শেষ হয়ে যায় এবং ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে রিনিউয়াল করে 20 বছর পর্যন্ত ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায় 1813 পর্যন্ত। তাহলে আমরা কি জানতে পারলাম? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করতে শুরু করে। এই যে ব্রিটিশ কোম্পানি, মানে ব্রিটিশ অন্তর্ভুক্ত কোম্পানিরা ভারতে যে ব্যবসা বাণিজ্য শুরু করলো, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের যে ব্যবসা বাণিজ্য শুরু করেছিল, এটা প্রত্যেক 20 বছর অন্তর অন্তর ব্রিটেনের পার্লামেন্টের কাছ থেকে সেই টাকে রিনিউ করতে হয়। এটা এই যে 20 বছর পর্যন্ত রিনিউ করতে হয়, তা এই যে শুরু করেছিল 1793 সালে এবং 1813 সালে তাকে রিনিউ করতে হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটেন পার্লামেন্টের কাছে রিনিউ করতে, যারা ব্যবসা করছে তারা এটা রিনিউ করতে হয়। আমরা আজকে ক্লাসে 1813 চার্টার অ্যাক্টটা নিয়ে আলোচনা করব। তাহলে বোঝা গেল চার্টার অ্যাক্ট কাকে বলে। দেখো এখানে দেওয়া আছে প্রত্যেক 20 বছর অন্তর অন্তর এই সনদ আইনকে রিনিউ করা হচ্ছে। প্রথম সনদ আইন কত ছিল? প্রথম সনদ আইন হলো 1793 সালে, তারপরে এসেছিল 1813, তার 1853 সালে। আজকের ক্লাসে আমরা 1813 সনদ আইন বা চার্টার অ্যাক্ট নিয়ে আলোচনা করব। 1813 চার্টার অ্যাক্ট বা সনদ আইন। 1813 সালের সনদ আইনে মিশনারিদের শিক্ষা প্রতিষ্ঠানকে উৎসাহ করা এবং ভারতের নিজস্ব প্রাচীন কৃষ্টি ও সংস্কৃতি থেকে উৎসাহ প্রদানের জন্য শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা প্রস্তাব গৃহীত হয়। তাই এই সনদ আইনে শিক্ষা সংক্রান্ত ধারণাকে ভারতের সরকারি উদ্যোগে শিক্ষা বিস্তারে প্রথম পদক্ষেপ বলা যায়। তাহলে কী হয়েছিল? এই 1813 সনদ আইনে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য অগ্রণীয় ভূমিকা পালন করেছিল। এই 1813 সনদ আইনে দুটো ধারা খুবই ইম্পর্টেন্ট ছিল। 1 নম্বর হলো 43 নং ধারা, আর 2 নম্বর হলো 13 নং ধারা। 43 আর 13 নং ধারায় কী বলেছিল সেগুলো একটু দেখে নিই। দেখো প্রথমে দেওয়া আছে 43 নং ধারায়। 1813 সনদ আইনে 43 নং ধারায় কী বলা হয়েছিল? 1 নম্বর হলো ব্রিটিশ সরকার ভারতের বা ঐতিহ্য
সাহিত্য পুনর্জীবন ও উন্নতি বিধান ও পণ্ডিতদের উৎসাহ দান করার জন্য কোম্পানি অর্থ ব্যয় করবে। এখানে কী হয়েছিল, ব্রিটিশ সরকার ভারতীয় সাহিত্যের মানে ভারতের যে সাহিত্য আছে সেটি উন্নত করা বা ভারতীয় শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কোম্পানি তার জন্য অর্থ ব্যয় করবে। আর 2 নম্বর কী বলেছিল, দেখো ওখানে দেওয়া আছে 2 নম্বর। 2 নম্বর হলো এদেশের অধিবাসীদের বিজ্ঞান শিক্ষা প্রবর্তন করার জন্য কোম্পানি অর্থ ব্যয় করবে এবং সব মিলিয়ে কোম্পানি খরচ করবে বছরে 1 লাখ টাকা। এই যে শিক্ষাক্ষেত্রে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য যে কোম্পানি খরচ করবে তার জন্য পার্লামেন্ট থেকে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে 1 লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। বলা হয়েছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য 1 লাখ টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই ধারায় ভারতের ধর্ম, নৈতিকতা ও শিক্ষার মান পুনর্জীবনের জন্য সরকারি হস্তক্ষেপ এবং অর্থ ব্যয় করার কথা ঘোষণা করা হয়। তাহলে কি হয়েছিল, এই যে সনদ আইনে 1 লাখ টাকা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে শিক্ষা খাতে এই ব্যয় করার জন্য এই 1 লাখ টাকা দেওয়া হয়েছিল। আর 13 নং ধারা কী হচ্ছে, এটা হলো 43 নং ধারা। আর 13 নং আর ধারায় কী বলেছিল, 13 নং ধারায় বলা হয়েছিল যে ভারতে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যের প্রজাদের স্বার্থ, সুখ স্বাচ্ছন্দ্য, উন্নতি এবং সেই জন্য কার্যকরী জ্ঞান প্রকাশ এবং নৈতিক মান উন্নয়নের দায়িত্ব ইংল্যান্ড গ্রহণ করবে। এই যে ভারতীয় মানে ব্রিটেন থেকে যারা ভারতে আসে তাদের স্বার্থ রক্ষা বা সুখ স্বাচ্ছন্দ্য বা তাদের থাকা খাওয়া সব কিছুর ব্যাপারে এই ইংল্যান্ডের সরকার থেকে মানে তাদের দায়িত্ব গ্রহণ করবে, এই কথা বলা হয়েছিল 13 নং ধারায়। তাহলে আমরা কি জানতে পারলাম, 43 নং ধারায় বলা হয়েছিল যে পার্লামেন্টকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে ব্যয় করার জন্য। আর 13 নং ধারায় বলা হয়েছিল যে ব্রিটেনের অন্তর্ভুক্ত মানে ব্রিটেন থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে আসবে তাদের থাকা খাওয়া সুখ স্বাচ্ছন্দ্য বা তাদের দেখা বেলা পুরো দায়িত্ব ইংল্যান্ডের পার্লামেন্ট গ্রহণ করবে। আশা করি বোঝা গেল 13 আর 43 নং ধারায় কী বলেছে। তারপরে দেখলাম ভারতে ব্রিটিশ শিক্ষা মানে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার সনদে 13 ও 43 নং ধারা বিশেষ গুরুত্বপূর্ণ। 43 নং ধারা শিক্ষা বিস্তার, শিক্ষানীতি নির্ধারণ আর শিক্ষার জন্য রাজকোষ থেকে অর্থ ব্যয়, এই 3টি দায়িত্ব শাসন কর্তৃপক্ষ কাছ থেকে গৃহীত হয়েছিল। তাহলে 13-43 নং ধারায় সনদানে কী কী করেছিল, একটা শিক্ষা বিস্তার করা, শিক্ষা নীতি নির্ধারণ করা আর শিক্ষার জন্য রাজকোষ থেকে অর্থ ব্যয় করা, এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। আশা করি বোঝা গেল। তাহলে 1813 সনদ আইনে কী কী বলা হয়েছে সেটা। এবার আমরা দেখে নেব সনদ আইনের সুবিধাগুলো। এই যে 1813 সালে যে সনদ আইন গঠিত হয়েছিল, এই যে সনদ আইনের যে সমস্ত সুবিধাগুলো, সেই সুবিধাগুলো কী কী সেটা একটু দেখে নেব। 1 নম্বর হলো, এই আইনের ফলে মিশনারিরা ভারতে অবাধ প্রবেশ করার অধিকার অর্জন করেছিল এবং ভারতে কর্মরত মিশনারিরা দেশবাসী শিক্ষা প্রতিষ্ঠানে আত্মনিয়োগের সুযোগ পেয়েছিল। তাহলে কী হয়েছিল, এই 1813 সালের সনদ আইনের পরে ভারতে বিভিন্ন মিশনারিরা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2 নম্বর পয়েন্ট কী ছিল, শিক্ষা প্রবর্তন ও উন্নয়নের দায়িত্ব দেওয়া ছিল একটি কমিটির হাতে। এই কমিটির নাম কি ছিল, এটার নাম ছিল সাধারণ শিক্ষা পর্ষদ বা জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা ইনস্টিটিউশন হবে না, এটা হবে ইনস্ট্রাকশন। তাহলে আমরা কী হয়েছিল, এই যে সনদ আইনের ফলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন বা শিক্ষার দায়িত্ব প্রবর্তনের জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটির নাম কী ছিল, কমিটির নাম হলো সাধারণ শিক্ষা পর্ষদ বা জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা ইনস্ট্রাকশন মানে GCPI। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক সময় পড়ে। GCPI ফুল ফর্ম কি, GCPI ফুল ফর্ম কি, তাহলে জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন। তাহলে আশা করি জানতে পারলে GCPI ফুল ফর্ম কি, জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন। তাহলে সনদ আইনের পরে একটি কমিটি গঠন করেছিল, কমিটির নাম হলো সাধারণ শিক্ষা পরিষদ বা জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন মানে GCPI। আর এই সনদ আইনের মাধ্যমে নিহিত হয়েছিল ধর্মনিরপেক্ষ বীজ, যা স্বাধীন ভারতে জাতীয় শিক্ষার লক্ষ্য হিসাবে স্বীকৃত হয়েছিল। এই যে সনদ আইনের পরে যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়েছিল, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে জানে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেদিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটাই ছিল সনদ আইনের একটি বৈশিষ্ট্য, একটি গুরুত্বপূর্ণ সুবিধা বলা যেতে পারে।
লাস্ট পয়েন্ট কী ছিল? শিক্ষাক্ষেত্রে মিশনারিদের উদ্যোগকে উৎসাহ দান এবং পরোক্ষভাবে বেসরকারি উদ্যোগকে অনুপ্রেরণা করেছিল। এই যে সনদ আইনের ফলে যে মিশনারি যে শিক্ষা ব্যবস্থায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা না, বেসরকারি উদ্যোগগুলো যে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিল। এটাই ছিল এই যে চারটে পয়েন্ট আছে, এই চারটে পয়েন্ট হলো সনদ আইনের সুবিধা। তাহলে সনদ আইনের সুবিধাগুলো কী কী জানতে পারলাম? সনদ আইনের ফলে বিভিন্ন মিশনারি ভারতে প্রবেশ করেছিল, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিল, আর শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটা কমিটি গঠন করেছিল, আর কমিটির নাম কি ছিল? সাধারণ শিক্ষা পরিষদ বা জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন, মানে GCPI। আর সনদ আইনের ফলে যদি শুধুমাত্র যে বেসরকারি মানে মিশনারিগুলো উদ্যোগ গ্রহণ করেছিল তা না, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এগুলোই ছিল সনদ আইনের সুবিধা। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখব সনদ আইনের সমালোচনা, মানে সনদ আইনে যে সমস্ত অসুবিধা বা সমালোচনা হয়েছিল সেগুলো কী কী, সেগুলো একটু দেখে নিই। এক নম্বর দেওয়া হয়েছে, সনদ আইনের ফলে শিক্ষা খাতে সরকারি রাজস্ব থেকে অর্থ ব্যয় করাকে আইনসম্মতভাবে স্বীকার করা হয়েছিল, কিন্তু যে শিক্ষার জন্য অর্থ ব্যয় করা হয়েছে সেই শিক্ষা পাশ্চাত্য সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট আলোকপাত করা হয়নি। এই যে সনদ আইনে, এই যে 1813 সালের যে সনদ আইনে শিক্ষাক্ষেত্রে 1 লাখ টাকা দেওয়া হয়েছিল, এই যে ব্রিটেন পার্লামেন্ট থেকে 1 লাখ টাকা দেওয়া হয়েছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা, এই যে শিক্ষা উন্নয়ন না, শিক্ষা প্রচার করার জন্য 1 লাখ টাকা রয়েছে। এই যে 1 লাখ টাকা দেওয়া হয়েছিল, সেই 1 লাখ টাকা কোন শিক্ষা খাতে খরচ করা হবে সে সম্পর্কে ব্রিটেন পার্লামেন্ট কোনো সুস্পষ্ট আলোকপাত মানে সুস্পষ্ট ধারণা দেয়নি। মানে কোন খাতে বলতে গেলে এখানে ভারতীয় শিক্ষার জন্য মানে সংস্কৃতি বা পার্সি শিক্ষার জন্য সেই 1 লাখ টাকা খরচ করা হবে, না ইংরেজি শিক্ষার জন্য এই 1 লাখ টাকাটা খরচ করা হবে সে সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি। এর ফলে দুটো গোষ্ঠী উদ্ভব হয়েছিল, একটা হলো পাশ্চ, একটা পাশ্চাত্য। যারা পাশ্চ ছিল তারা সংস্কৃতি শিক্ষা ও পার্সি শিক্ষা ও মানে ভারতের মধ্যে সংস্কৃত ও পার্সি শিক্ষার জন্য খরচ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল, এবং যারা পাশ্চাত্য তারা বলেছিল তারা ইংরেজি শিক্ষার জন্য মানে শিক্ষা খাতে যাতে খরচ করা হয় সেদিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ফলে পাশ্চাত্যের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল, একে অনেক সময় বলা হয় পাশ্চাত্য দ্বন্দ্ব। আশা করি বোঝা গেল। এটাই ছিল সনদ আইনের অসুবিধা। আশা করি তাহলে বোঝা গেল সনদ আইনে। তাহলে আমরা আজকে সনদ আইনে কী কী পড়লাম একটু দেখে নিই। সনদ বলতে গেলে সনদ কাকে বলে বা সনদ আইনটা কীভাবে, মানে যে চার্টার একটা কী সেটা সম্পূর্ণ একটা জানলাম। তাছাড়া 1813 সালে সনদ আইনে যে দুটো ধারা ছিল, একটা 43 আর 13 নং ধারায় কী বলা হয়েছিল, তাছাড়া সনদ আইনের যে সমস্ত সুবিধাগুলো, বিশেষ করে এটা তোমরা খুব ভালো করে মনে করবে। GCPI এর ফুল ফর্ম কি? জেনারেল কাউন্সিল অফ পাবলিক ইনস্ট্রাকশন। এই যে GCPI এর ফুল ফর্মটা কি, মানে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের যে একটা কমিটি গঠন করেছিল সেটা হলো সাধারণ শিক্ষা পরিষদ বা GCPI, এটা মনে রাখবে। তাছাড়া সনদ আইনের যে সুবিধাগুলো, সনদ আইনটা কি ইত্যাদি পড়লে এখান থেকে সাধারণত এরকম টাইপের কোশ্চেন, মানে সনদ আইন কত সালে হয়েছিল, সনদ আইনের সুবিধাগুলো কি, মানে বিশেষ করে 1813 সালে যে সনদ আইন হয়েছিল, এই আইনে প্রথম শিক্ষার জন্য ব্রিটিশ সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এটাই ছিল ইম্পর্টেন্ট সনদ আইনের। তাহলে আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগছে মেসেজ করে জানাবে। ধন্যবাদ।